আমাদের গ্রাম্য নদীর ধারে মরিঘাটা বলে ছোট্ট একটা গ্রাম। কয়েক ঘর বুনোর বাস সেখানে। এ জেলায় যখন নীলকুঠির আমল ছিল, দোর্দণ্ড প্রতাপ নীলকুঠির সাহেবরা টমটম হাঁকিয়ে চলে যেত নদীর পাশের চওড়া ছায়াচ্ছন্ন পথ বেয়ে। তখন শ্রমিকের কাজ করবার জন্য সাঁওতাল পরগনা থেকে যেসব লোক আমদানি করা হয়েছিল, তাদেরই বর্তমান বংশধরগণ এখন একেবারে ভাষায়, ধর্মে, আচারে, ব্যবহারে সম্পূর্ণ বাঙালি হয়ে পড়েছে। এ দেশ তাদের বলল বুনো। সমাজের নিম্ন স্তরের শেষ ধাপে এদের স্থান। লোকের কাঠ কেটে ধান মেরে দিনমজুরি করে এরা জীবিকা নির্বাহ করে। সারাদিন খাটুনির পরে খায় একটু তাড়ি। এই তাড়ি খাওয়ার জন্যেই এরা ঘৃণিত হয় পল্লী সমাজে। পল্লী গ্রামে হিন্দু বা মুসলমান চাষি মহলে মদ কেউ ছোঁয় না, ওটা ভদ্রলোকেদের একচেটে ব্যাপার। মরিঘাটা নদীপথ প্রায় 1 ক্রোশ আমাদের গ্রামের থেকে। সেবার মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের যাত্রীরা যাচ্ছে কেউ নবদ্বীপে, কেউ গৌরনগরের ঘাটে। উভয় স্থানই বহু দূর আমাদের গ্রাম থেকে। যাদের নিজেদের গরুর গাড়ি আছে, তারা আগের রাত্রে গাড়ি চড়ে চলে গিয়েছে 18-19 মাইল দূরবর্তী গৌরনগরের গঙ্গার তীরের দিকে। অপেক্ষাকৃত সাহসী ও চালাক চতুর যাত্রীরা যাবে ট্রেনে উঠে নবদ্বীপ। আমাদের পাশের বাড়ির ঘোষেদের মেয়ে রাধা, তাদের বাড়িতে গোয়ালা এসে গরু দুইয়ে গেলে সে প্রতিদিন আমাদের বাড়িতে এসে দুধের পাত্রটি পৌঁছে দিয়ে যায়। তো সেদিন রাধা এসে বললে, বাবু, গঙ্গা স্নানে গেলেন না? না না, যে ভিড়, মেয়েদের নিয়ে অত দূর যাওয়া। তবে মরিঘাটা যান বাবু নৌকা করে, কত লোক তো যাচ্ছে। সেখানে গঙ্গা কোথায় রে? মরিঘাটা গিয়ে কি হবে? না বাবু, সেখানে আজ গঙ্গা আসেন। কে বললে? সেখানে এক বুনো সাধু আছে, তাকে মা স্বপ্ন দিয়েছিলেন। আজ 2 বার হলো মাঘী পূর্ণিমের দিন গঙ্গা সেখানে আসবেন। মা বললেন, যারা গরিব দুঃখী লোক, যারা নবদ্বীপে বা গৌরনগরে পয়সা খরচ করে যেতে পারে না, তাদের উদ্ধার করবার জন্যই ওই মরিঘাটাতে তিনি আসবেন একদিনের জন্যে। সব গরিব দুঃখী লোক সেখানে যায় আজ 2 বছর ধরে। মস্ত মেলা বসে, যান আপনি? কথাটা ভালো লাগলো। গঙ্গা স্নানে উদ্ধার হবার বাসনা যত থাক না কেন, অনেক লোক যেখানে এসে জোটে পুণ্য অর্জনের আশায়, সেই স্থানের অসাধারণত্ব অনস্বীকার্য। অক্রুর মাঝির নৌকা ভাড়া করে সবাই মিলে রওনা হই মরিঘাটার দিকে। আমাদের পাড়ার অনেক ছেলে মেয়ে আমাদের সঙ্গে চলেছে মেলা দেখতে। যেখানে মাঠে কুল পেকেছে সেখানেই তারা নৌকা লাগাবে ডাঙায়, হই হই করে কুল পারতে ছুটবে। ছোলা খেতে ঘুঘু মারবার চেষ্টা করবে গুলতি ছুঁড়ে, ছোলার ফল তুলবে। প্রথম বসন্তে মাঠে মাঠে ঘেঁটু ফুল, বড় বড় শিমুল গাছে শিমুল ফুলের মেলা। কোকিল ডাকছে, জল পিপি চড়ছে শ্যাওলার দামে। বাতাসে ঘেঁটু ফুলের তেতো গন্ধ আর শুকনো কাঁশঝোপের গন্ধ ভেসে আসছে। মরিঘাটা পৌঁছতে বেলা 12টা বেজে গেল। দূর থেকে একটা কোলাহল কানে গেল। বহু লোকের সমাগম হয়েছে বটে। আমাদের নৌকা ভিড়ল একটা প্রাচীন বটবৃক্ষের ছায়ায়। সেখানে আমাদের মতো অমন কত নৌকা ভিড়েছে। বটতলায় কত লোক রান্না করে খাচ্ছে। মেয়েদের ভিড় বটতলার ওপাশের ঘাটে, যেখানে সবাই স্নান করছে। গঙ্গা নাকি মাত্র সেই জায়গাটুকুতেই আসবার অঙ্গীকার করেছিলেন সেই বুনো সাধুর কাছে। সুতরাং সেখানেই ভিড় করেছে স্নানার্থীরা। তার 1 হাত এদিকেও নয় আর 1 ফুট ওদিকেও নয়। অক্রুর মাঝি বললে, মেয়েদের নিয়ে এপারের ভিড়ে কষ্ট হবে, চলুন ওপারে।
ওপারে সেই বুনো সাধুরা আকড়া, আপনি গেলেই জায়গা দেবে। ওই দেখা যাচ্ছে তেনারা আকড়া। ওপারে রান্না করে খাওয়ার জায়গা হবে কর, নইলে এবারে কোণে বা কাঠ কোণে বা উনুন। মেয়েরা বললেন আগে তারা মেলায় বেরিয়ে দেখবেন, কাজেই মেলা বেড়াতে গেলেন মেয়েরা, আমিও সঙ্গে আছি। তেলে ভাজা বেগুনি, ফুলুরির দোকান, খেলনার দোকান, ঘুনসি ফিতে চিরুনির দোকান, চায়ের দোকান। ভিড় কিন্তু বেশি লেগেছে তেলে ভাজা খাবারের দোকানে, আর তার চেয়েও ভিড় চায়ের দোকানে। পাড়া গিয়ে চায়ের দোকানে ভিড় বেশি হয়। এখানে যারা এসেছে এদের মধ্যে চা অনেকেই বাপের জন্মেও খায়নি। শৌখিন জিনিস হিসেবে অনেকেই এক পেয়ালা কিনে চেখে দেখছে। বুনো, কাউড়া, মালো, ডোম, বাগদি, মুসলমানদের ভিড় বেশি এসব মেলায়। হ্যাঁ, মুসলমানদেরও। তাদের মেয়েদের উৎসাহ কোনো অংশে কম নয়। গঙ্গা স্নান তারা অবশ্যই করে না, কিন্তু মেলা দেখতে আসে ও জিনিসপত্রও কেনে। চায়ের দোকানের ভিড়ের মধ্যে দেখি এক মা তার অনিচ্ছুক ছোট ছেলের মুখের কাছে চায়ের ভাঁড় ধরে বলছে, খেয়ে নে, অমন করবি না মোটেই। এরে বলে চা খেয়ে দেখ, ভারী মিষ্টি। দেখো কে ওষুধ, আর জ্বর আর হবে না। মোলো চা ছেলে, 4 পয়সা দিয়ে কিনে এখন আমি ফেলে দেবো কেনে? মুই তো 2 বার খেলাম, দেখলি না? খা। সরলা পল্লী বধূদের ঠকিয়ে মহকুমা শহরের ঘুঘু দোকানদার অবিনাশ মোড়ল মণিহারি জিনিস বিক্রি করছে একেবারে নিঃশব্দে। এরে বলে সোহাগী সাবান, গরম জল করে মেখে দেখো না, বাড়ি গিয়ে বুড়বুড় করে গন্ধ বেরোবে, চুলকুনি সেরে যাবে ছেলেদের। 9.5 আনা দাম। তা তোমাদের কাছে আলাদা কথা, 2 পয়সা কম দিয়ে খুন। দাও দাও পয়সা। আরে বাবু যে ভালো আছেন? মাদের এনেছেন বুঝি? বেশ 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 বেশ। প্রাতপের নাম বাবু, প্রাতপের নাম। এই একটা সিগারেট খান, আসুন। আসা আসা আসা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পেয়েছি পেয়েছি। পেন নাম হয়ে আসবেন তাহলে এরপর দয়া করে। রান্না বান্না করবেন ওপারে? সেই ভালো, এবারে সাত্বিক জাতের ভিড়। কিন্তু কি চমৎকার লাগে এদের আমোদ, উৎসব, ফুর্তি। বছরে একদিন মেলা, এমন উৎসব আসে ওদের জীবনে। আর সব দিন এরা বেগুন পোতে, ধান মারে, কলাই মারে, হলুদ শুকোয়। আজ এসেছে ছেলে মেয়েদের হাত ধরে মেলা বেড়াতে। খাবে না চা, কিনবে না সোহাগী সাবান। নদীর ধারে লোকেরা রেঁধে খাচ্ছে, সবাই কিনছে নতুন হাঁড়ি, মাছ ও আলু। আমার বেশি ভালো লাগে দেখতে লোকে কি খায়। বেশিরভাগ লোকে রেঁধেছে মাছের ঝোল আর ভাত। আলু ও বেগুন কুটে দিচ্ছে ঝোলে, আলু ভাতে, বেগুন ভাতে মাখছে নুন তেল দিয়ে, যাদের ভাত হয়ে গিয়েছে তারা। কপি বিক্রি হচ্ছে চড়া দামে। এই অঞ্চলে কপির চাষ নেই, ওটা শৌখিন শহুরে আনাজ বলে গণ্য। কপি সবাই কেনেনি, যারা কিনেছে তারা অনেকে রেখে দিয়েছে বাড়ি নিয়ে গিয়ে 5 জনকে দেখিয়ে খাবে। খুব গরিব যারা তারা রাঁধছে শুধু আলু বা মানকচু ভাতে ভাত। একটি মা ও ছেলে একটা আঙুট কলার পাতে একত্রে খেতে বসেছে। মোটা লাল আউশ চালের ভাত একরাশ, তার সঙ্গে ছোট্ট এতটুকু আলু ভাতে। তার পাশেই একদল বড় বড় কই মাছ ভাজছে দেখে ছোট ছেলেটা তো মাছ খাওয়ার আবদার জানাচ্ছে তার মায়ের কাছে। এমনকি তার চোখের কোণে জলও দেখলাম। তার এই আবদার শুনে তার মা বললে, চুপ কর, ওদিকে তাকাতে নেই, খেয়ে নাও। লঙ্কা খাবি? লঙ্কা মেখে দেবো? একজন কুলের অম্বল সাঁতলাচ্ছে ওপাশে। আমাদের বেলা হয়ে যাচ্ছে। মাছও কিনতাম, কিন্তু সাধুর আকড়াতে মাছ রান্না চলবে না। নৌকা নদী পার হলো। ওপাশে মাঠের মধ্যে ঠিক নদীর ধারে সাধুর আশ্রম। 5-6 খানি খড়ের ঘর, নিচু ঢালা, ছোট নিচু দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন নিকানো পুছানো ঘরগুলি। গোবর দিয়ে ল্যাপা চওড়া উঠোন। উঠোনের মাঝখানে বাতাবি লেবুর গাছে থোকা থোকা সাদা ফুল ও কুঁড়ি। মন মাতানো ভুরভুরে তীব্র গন্ধ দুপুরের বাতাসে। অনেক যাত্রী আশ্রয় নিয়েছে ঘরের দাওয়ায়, বাতাবি লেবু তলার ছাওয়ায়। অনেক লোক। এরা কিন্তু রাতছে না।
আকড়ায় আজ মৎস্য, বড় বড় হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। সাধুর শিষ্যবর্গ মৎস্যবের প্রসাদ খাবে। আমাদের মাঝি গিয়ে আমাদের কথা বলতেই সাধু বেরিয়ে এলো। বিনীতভাবে হাত দুটি জড়ো করে বললে, আসুন বাবা ঠাকুর, বামুনের পায়ের ধুলো পড়ল, বড্ড ভাগ্যি আমার। বললাম, আপনার আখড়াটি বেশ ভালো দেখছি। আপনাদের দয়া। আঙুল ঊর্ধ্ব দিকে তুলে সাধু বললে, আর তেনার দয়া, সেজনার দয়া। তাই একটা কথা হচ্ছে, এসেছেন যখন দয়া করে তখন রান্না বান্নার জোগাড় করে দিই। মা ঠাকুরুন তো আছেন। বললুম, না না না, সেসবের দরকার নেই। আচ্ছা, আসলে অন্য কোনো জোগাড়ের দরকার নেই, সব আছে আমার সঙ্গে। আপনি শুধু রান্না করবার একটা স্থান দেখিয়ে দিন, আর উনুন করবার জন্য দয়া করে একখানা শাবল যদি থাকে তো পাঠিয়ে দিন। মাঝি উনুন খুঁড়ে দেবে। এখন ওই মাঠে শুকনো কাঠ পাওয়া যাবে না? সাধু হেসে বললে, ওর জন্যই কিছু ভাববেন না। উপ্পতার ঘরখানা নিকোনো পুছনো আছে, ওর দাওয়ায় নতুন উনুন পাতা আছে। কেউ রাঁধেনি সে উনুনে। কিন্তু একটা কথা বাবু। কি বলুন? হাত জোর করে বললে, চাল ডাল আমি দেব। না না না, কেন? আপনি দেবেন কেন? আমাদের সঙ্গে সব আছে, আমাদের শুধু একটু জায়গা দেখিয়ে দিলেই যথেষ্ট হবে। সাধু দুঃখিত হলো বুঝলাম ওর মুখ দেখে, কিন্তু আর কিছু বললে না। একটু পরে আমরা দলবদ্ধ হয়ে গাছের ধারের ঘরখানা দখল করে নিজেদের জিনিসপত্র সেখানে আনিয়ে নিলাম নৌকা থেকে। সাধু নিজে এসে দুখানা নতুন মাদুর বিছিয়ে দিয়ে গেল দাওয়ায়। বললে, মা ঠাকুরনদের জন্য একখানা মাদুর ঘরের মধ্যে দেব এনে। এই না না না, আমাদের সঙ্গে 17 ইঞ্চি রয়েছে। সাধু ডাকলে, হরিদাসী, ও হরিদাসী, এইদিকে শুনে যাও, এনাদের জল তুলে এনে দাও। একটি 25-26 বছরের সুন্দর বউ আধ ঘোমটা দিয়ে এসে দাওয়ার নিচে দাঁড়িয়ে বললে, কি বাবা? এনাদের এখানে থাকো, যা লাগে এনে দাও। তেঁতুলতলা থেকে চেলা করা শুকনো বড়ার কাঠ যত লাগে এনে দাও। মা ঠাকুরুনকে শুধু কি লাগবে? বউটি হাসি মুখে দাওয়ায় উঠে এসে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করলে। তারপর ছুটল কাঠ আর জল আনতে। বারবার ছোটাছুটি করে সে এটা ওটা আনতে লাগলো, কেননা শেষ পর্যন্ত দেখা গেল অনেক জিনিসই আমাদের আনা হয়নি বাড়ি থেকে। যেমন হাতা আনতে ভুল হয়েছে, জল রাখবার বালতি বা ঘড়া নেই, ডাল ঢালবার পাত্র নেই, শুকনো লঙ্কা খুঁজে পাওয়া গেল না মশলার পুটলিতে, ইত্যাদি। আমার স্ত্রী অপ্রতিভ মুখে আমার দিকে চেয়ে আমার ঘাড়ে দোষটা চাপিয়ে দেবার চেষ্টায় বললেন, যে তাড়াতাড়ি তোমার ওতে কি সুশ্র মুখ খুলে সব জিনিস গোছানো যায়? অত হড়বড়ানিতে মাথা গলিয়ে যায় না? আমি নির্বাক ভাবে অন্যদিকে চেয়ে থাকি। ইতিমধ্যে সাধু বাবাজি একটা বড় 250 পালি ভর্তি মুরকি এবং এক ছড়া সুপক্ক মর্তমান কলা নিয়ে এসে বললে, বাবু সেবা করুন। এইসব আবার কেন? কেন বাবু, আমরা এতই অধম যাচ্ছে, আমাদের কোনো জিনিস নেবেন না? নিচ্ছি তো, জল নিচ্ছি, কাঠ নিচ্ছি, বাসন কোসন নিচ্ছি, তাহলে কি নিলাম না বলুন? খাবার দাবার কেন আবার? তা হোক, আমার আকড়ায় আপনাদের মতো লোক কখনো আসেনি। আমি যেতে বুনো ভেগ নিয়ে পোষ্টম হয়েছি, তেনার দয়া। কি বুঝি বলুন? আমার নাম ছিল রামনাল বুনো। আমার বাপের নাম ছিহরি বুনো। তিনি তবলদার ছিলেন। ভদ্রলোকের বাড়ি কাঠ কেটে সংসার নির্বাহ করতেন। তেনার বয়স হয়েছিল অনেক, এক কম 100 বছরে মারা যায়। আমার বয়স কত বলুন দেখি বাবু? সাধুর চেহারা বেশ ভালো লাগছিল আমার। খুব মোটা জোয়ান, লম্বা চেহারা, প্রকাণ্ড ভুঁড়ি, অথচ অথর্ব গোছের মোটা নয়, বেশ বলিষ্ঠ, কর্মকুশল হাত পা, লম্বা ধরনের খুব বড় মুখখানা, মস্ত বড় বড় জল জলে চোখ দুটো, নারদ ঋষির মতো একখানি সাদা দাড়ি, মাথার লম্বা চুল পেছন দিয়ে মেয়েদের মতো ঝুঁটি করে বাঁধা, অথচ মুখখানিতে বালকের সারল্য ও হাসি, যাত্রাদলের মহাদেবের মতো দেখতে। বললাম, কত হবে? ওই 60-62? সাধু হেসে বললে, বিশ্বাস করবেন না, 79 বছর যাচ্ছে তেনার দয়ায়। সত্যি আশ্চর্য হবার কথা।
এমন মর্দ জোয়ান পুরুষটিকে 80 বছরের বুড়ো কোনো ক্রমেই ভাবা যায় না। মুখের চামড়া মসৃণ, অকুঞ্চিত, বালকের মতো। একটি রেখা নেই কোথাও মুখে। অবশ্যই সেটা খানিকটা সম্ভব হয়েছে মেদ বাহুল্যের দরুন। অবাক হয়ে সাধুর দিকে আমি চেয়ে রইলুম। বাবু, বিশ্বাস না হয় অম্বরপুরের কাছারির পুরনো কাগজ দেখবেন। 1301 সালের বন্যের সময় আমি কাছারিতে পেয়াদা ছিলাম। তখন আমার উঠতি বয়স, নাটি ধরতে পারি, সড়কি ধরতে পারি। তারপর এই পথে আলাম। তেনার হুকুম হলো, তা অনেকদিন ভেক নিয়েছি। আর 36-38 বছর হবে। বিয়ে থাওয়া করিনি। এই আকরা যেখানে দেখছেন, এখানে জঙ্গল ছিল, কি গহীন জঙ্গল। বাঘ থাকতো, জঙ্গল কেটে আখড়া জমায়। ভালো লাগে? বড় আনন্দে থাকি বাবু। শিষ্য সেবকরা আসে, সন্ধেবেলা জ্যোৎস্না ওঠে। গাঙের ধারের বড় ঘরখানা হলো ঠাকুর ঘর। ওর দাওয়ায় বসে কলকাতাল বাজিয়ে হরি নাম করে। একটা কথা বাবু, পথ চলতি লোক আমার আখড়ায় এলেই ফিরতে পারে না। চাল দেই, ডাল দেই, রেঁধে খাও। আমি ছোট জাত, আমাদের হাতে খাবা না। রান্না বাড়া করো, খাও, মিটে গেল। মানুষের একটু সেবা, তা করবার ভাগ্যে কি আমার হবে? তিনার দয়া। বাবু, তামাক সেবা করেন? হ্যাঁ, তবে আমার কাছে বিড়ি আছে। তামুক সেজে আনি, বসুন। নদীর ধারে ক্রমে বেলা পড়ল। সাধুর আশ্রমে ভিড় বেড়ে গেল খুব। মৎস্যবের কীর্তন শুরু হলো বাতাবি লেবু গাছের তলায়। সাধু সব দিক তদারক করে বেড়ায়, আর মাঝে মাঝে আমার কাছে এসে বসে, কিন্তু একদণ্ড সুস্থির হয়ে বসতে পারে না। এসে বলে একটা ঘোড়া দাও, ও এসে বলে একটা ঘটি দাও। সাধু উঠে উঠে গিয়ে তাদের জিনিস দিয়ে আসছে। যে যা হুকুম করছে তখনই তামিল করছে। এতটুকু অহংকার নেই, সাধুগিরির দম্ভ নেই, যেন সবারই ও চাকর। অনেক লোক আখড়ার বড় উঠোনে ইতস্তত রেঁধে খাচ্ছে। সবাই মৎস্যবের ভাত খাবে না বুঝলাম। একবার হরিদাসী এসে বললে, বাবা, নামযজ্ঞ শেষ হয়েছে, এবার তো কিছু মুখে দেন। সকাল থেকে তো কিচ্ছুটে খাননি আপনি। সাধু বললে, আগে ওদের সকলকে পাতা করে বসিয়ে দাও, আমার খাওয়ার জন্য ব্যস্ত কেন? তখন বেলা 5টা হবে। আশ্চর্য হয়ে বললাম, সকাল থেকে কিছু খাননি? হরিদাসী বললে, বাবার ওই রকম, সন্ধ্যের আগে একবার খান, অন্যদিন তো সকালবেলা পেঁপে খান, কলা খান। আজ তাও খাননি। আপনি কিছু না মুখে দিলে আমি কিন্তু খেতে বসবো না বাবা। সাধু হেসে বললে, আচ্ছা আচ্ছা মা, একটু গুড় জল নিয়ে আয়। মালসা ভোগ নিবেদন হয়েছে, যা বাবুদের জন্য একটা ভালো দেখে মালসা নিয়ে আয় দেখি। আগে দুখানা পাটালি বেশি করে দিয়ে আনিস। বাবুদের মালসা ভোগ খেতে কোনো আপত্তি নেই তো? এবার না না, আপত্তি কিসের? হরিদাসী চলে গেল এবং খানিক পরে একটা মালসা ভোগ আমাদের সামনে নিয়ে এসে রাখলে। রান্না হচ্ছিল পাশের ঢেঁকি শালের এক কোণে। হরিদাসী সেদিক তাকিয়ে বলে উঠল, বাবু, আপনাদের রান্না নেমে গিয়েছে, কলার পাতা কেটে আনি, জায়গা করে দি, খেতে বসুন। আর বেলা নেই। সে আবার চলে গেল এ কথা বলে। জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই বউটি কে? ওরা গোয়ালি, কাছেই কামদেবপুরে বাড়ি। আমাকে বড্ড ভক্তি করে, একেবারে যেন 8 জন্মের মেয়ে কি মা। ওরা স্বামী স্ত্রী আমাদের এখানে মৎস্যবের অন্নভোগ খায়, অনেকে খায়। আমাদের খাওয়ার সময় সাধু কতবার যে এলো গেল, হাত জোর করে ঢেঁকিশালের বাইরে দাঁড়িয়ে রইল কতক্ষণ। খাওয়ার শেষে যখন হরিদাসী বড় এক বাটি জাল দেওয়া দুধ হাতে ঢুকলো, তখন আমরা প্রতিবাদ জানালাম। দুধ কেন আবার? হরিদাসী জানালে, এ দুধ তার নিজের হাতে জাল দেওয়া, খেতে কোনো আপত্তি হবার কারণ নেই। সাধু বললে, সেবা করুন বাবু। আমি ওরে বলেছিলাম, বাবুদের জন্য 1.5 দুধ আলাদা করে ক্ষীরের মতো জাল দাও, ওদের খাওয়ার কষ্ট হবে। আহারাদির পর বেলা একেবারে গেল। অম্বরপুরের মাঠের বন্য কুল গাছগুলোর পেছনে টকটকে রাঙা সূর্যটা অস্ত যাচ্ছে। লেবু ফুলের সুবাস ছায়া স্নিগ্ধ বাতাসকে মদির করে তুলেছে।
শুকনো কাশঝোপের গন্ধ আসছে গাঙের ধার থেকে। মেলা ফেরত যাত্রীরা আঁকড়ার সামনে গরুর গাড়িতে উঠে নিজের নিজের গ্রামে রওনা হচ্ছে। খেয়া ঘাটে একখানা যাত্রী বোঝাই নৌকা এপারের দিকে আসছে। মেলা থেকে যারা বাড়ি ফিরছে তাদের কারো হাতে তেলে ভাজা পাঁপড়ের গোছা, কারো হাতে একটা কপি, কারো হাতে নতুন বঁটি। মাঝি আবার ওপারে গেল মেয়েদের নিয়ে। যাবার আগে অপরাহ্নের ছায়ায় আর একবার মেলা দেখতে চায় মেয়েরা। আমি গেলুম না। সাধুর সঙ্গে বসে গল্প করছি দেখে স্ত্রীও কিছু বললেন না। সাধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, যাক, এই বছরের মতো মেলা শেষ হয়ে গেল। আবার যদি বাঁচি আসছে বছর, তখন আপনার সঙ্গে দেখা হবে। আসবেন তো বাবু? কথাটা আমার মনে পড়ে গেল। বললাম, একটা কথা বলবো বলে বলাই হয়নি, কৌতূহল মাত্র। এই মরিঘাটের এখানে গঙ্গা আসেন কে নাকি স্বপ্ন দেখেছিল, আপনি নাকি? সাধু গম্ভীর হয়ে গেল হঠাৎ। কিছুক্ষণ চুপ করে থেকে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেমন এক অদ্ভুত ধরনের হাসি ওর দাড়ির জাল ভেদ করে ওর সারা মুখখানায় বিস্তার লাভ করল। কি চমৎকার জ্ঞান ও কৌতুক মিশ্রিত হাসির ছবি! যেন অতি প্রাচীন জ্ঞান ও বৃদ্ধ ঠাকুর দাদা কৌতুক ও করুণার হাসি হাসছেন তার অবোধ নাতিটির প্রশ্ন শুনে। বললে, স্বপ্ন টপ্ন নয়, এখানকার গরিব লোকে পয়সা খরচ করে গঙ্গায় নাইতে যেতে পারে না মাঘী পূর্ণিমায়। তাই রটিয়ে দিয়েছি, মা গঙ্গায় মুড়ি ঘাটার গাঙে আসবেন বলেছেন, আমার কাছে পূর্ণিমার জোগাড় দেন। মন শুদ্ধ করে নাইলে এখানেই গঙ্গা তীরের এই কোন জায়গায়। সন্ধ্যা হবার আগেই সাধুর কাছে বিদায় নিয়ে যখন নৌকায় উঠি, তখন ওপারের সেই বটগাছের পেছন থেকে মস্ত বড় চাঁদখানা উঠছে। এবারে চিকচিকে চখা বালির ঘাটে হাত জোর করে বুনো সাধুটি দাঁড়িয়ে বলছে, মা ঠাকুরুনকে নিয়ে আবার আসবেন বাবু সামনের বছর। ভুলে যেও না মা তোমার বুড়ো খোকাকে। দণ্ডবধ হই মা, যদি বেঁচে থাকি সামনের বছর পায়ের ধুলো যেন পড়ে। আমাদের নৌকা বাইতে শুরু করলো। একবারের জন্য চেয়ে দেখলাম আমার স্ত্রীর চোখে জল চিকচিক করছে। সেই দিনের মতো ফেলে আসলাম মরিঘাটের মেলা। সে মেলা কিন্তু এখনো হয় বনগাঁ অঞ্চলে। আপনারা অনেকেই যারা এই গল্প শুনছেন তারা এখনো বাৎসরিকভাবে সে মেলায় হয়তো যান অথবা যান না। শুনছিলেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি ছোট গল্প, মরিঘাটের মেলা। একবার ভেবে দেখুন, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কতটা জীবন্ত করে তুলেছিলেন তার লেখনীর মাধ্যমে এই প্রকৃতির বর্ণনাগুলিকে। এবং এ কথাটি জানতে ভুলবেন না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু শ্বশুরবাড়ি ছিল ওই অঞ্চলেই। আজ রাজপ্রতাপের থেকে শুনলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে মরিঘাটের মেলা। আমাদের যে সমস্ত সাবস্ক্রাইবাররা এই জাতীয় ছোট গল্পগুলির সঙ্গে পরিচয় লাভ করতে চাইছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটি কেমন লাগলো এবং আপনারা এই ধরনের গল্প আর চাইছেন কিনা। আমার কিন্তু বেশ ভালো লাগে এই জাতীয় গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে, কারণ এমন প্রাকৃতিক বর্ণনা, এমন সূক্ষ্ম সূক্ষ্ম গ্রাম বাংলার ছবি তুলে ধরার ক্ষমতা একমাত্র আমার কল্পনায় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে মা সরস্বতী দিয়েছিলেন। তার সৃষ্ট তারানাথ তান্ত্রিকের চরিত্র নিয়ে আমাদের চ্যানেল কিন্তু এগিয়ে চলেছে প্রায় 1 লক্ষ সাবস্ক্রাইবার সংখ্যার কাছাকাছি। তাই জানাতে ভুলবেন না গল্পগুলি আপনাদের কেমন লাগলো এবং পরবর্তীতে এই জাতীয় গল্প আপনারা শুনতে চাইছেন কিনা। আপনাদের ভালোবাসা ও আপনাদের আশীর্বাদে আমরা এতদূর পৌঁছেছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা না থাকলে চলার পথ কিন্তু একেবারেই মসৃণ হবে না। আজকের মতন এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে রইলাম আমি রাজপ্রতাপ বসু। এই গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে আমি, বর্ণালী এবং সৌরভ ধনী, এবং গল্পের প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও।
সবাই সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।